রঙের আসে ভরপুর আমাদের জেলা রংপুর। আজকে আমরা চলে এসেছি ইটাকুমারী জমিদার বাড়ি, যেটি রংপুরের পীরগাছা উপজেলায় অবস্থিত। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মনও ভোলায় রে। গ্রাম বাংলার আঁকাবাঁকা পথ যেন তারই উদাহরণ। গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি রংপুরের পীরগাছা উপজেলায় অবস্থিত ইটাকুমারী জমিদার বাড়িতে। 1783 সালে এই জমিদার বাড়ি থেকেই কিন্তু সূচনা হয়েছিল কৃষক প্রজা আন্দোলন, এবং এই আন্দোলনকে সরাসরি যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন দেবী চৌধুরানী, রাজা শিবচন্দ্র এবং নবাব নুরুল উদ্দিন বাকের সহ এই আন্দোলনে কিন্তু অনেকেই যোগদান করেছিলেন। এবং সুন্দর এই নান্দনিক বাড়িটি কিন্তু পীরগাছা শহর হতে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। কালের সাক্ষী এই ইটাকুমারী জমিদার বাড়ির কতই না অজানা ইতিহাস। এবং রাজা শিবচন্দ্র নাকি ছিলেন অনেক দয়ালু এবং ভালো মনের মানুষ। রাজা শিবচন্দ্র তার রাজ্যের প্রজাদের যে কোনো দুঃখ কষ্ট বা যে কোনো অসুবিধা এবং বিপদে যেন সর্বপ্রথম এগিয়ে আসতেন, এবং কৃষক প্রজা আন্দোলন হচ্ছে তারই উদাহরণ। এবং বাড়িটির যা বর্তমান অবস্থা, আপনারা যদি কখনো ঘুরতে বা দেখতে আসেন, অবশ্যই বাড়িটির অবস্থা দেখলে আপনাদের মনে হবে বাড়িটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। বাড়িটির দুপাশ যেন নীরব এবং থমথমে, শুধু ফাঁকা জায়গা এবং জঙ্গলে ঘেরা এই বাড়িটি শুধু আজ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং জমিদার বাড়ির সামনের দিকে যে কাঠগোলাপের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই সময়ে রোপণ করা একটি কাঠগোলাপের গাছ। এবং এখানকার মানুষ যে তথ্যটি আমাদেরকে দিয়েছে, এই কাঠগোলাপের গাছটি নাকি জমিদার শিবচন্দ্র রোপণ করেছিলেন। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি বা যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো বাংলো বা ঘর নয়, এটি ছিল সে সময় দাপ্তরিক অফিস, যেটি জমিদার পরিচালনা করতেন। দাপ্তরিক এই অফিসটি সে সময়ের কতই গুরুত্বপূর্ণ একটি ভবন ছিল। খুব করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সে সময় কিন্তু মোমবাতি জ্বালিয়ে রাখা হতো এই জায়গা। এবং দাপ্তরিক এই অফিসটি এতটাই পুরনো যে প্রতিটি জায়গা আজ ভেঙে পড়েছে। এবং দাপ্তরিক এই ভবনটি দেখলে মনে পড়ে সে সময় সেই ইতিহাস। 1341 খ্রিস্টাব্দে কিন্তু এই রাধাকৃষ্ণ কূপটি খনন করা হয়েছিল। এবং বাড়িটির ঠিক পিছন দিকে আপনারা আসলে দেখতে পারবেন এর পুরাতন কক্ষগুলো কিন্তু মাটির নিচে একদম তলিয়ে গিয়েছে বা ভেঙে পড়েছে। এবং দেয়ালে হাত দেওয়ার সাথে সাথে এমনটা মনে হচ্ছে যে যেন প্রতিটি অংশ ভেঙে পড়ছে। জমিদার বাড়ির ঠিক পিছন দিকে আপনারা যদি আসেন, তাহলে দেখতে পারবেন যে জমিদার বাড়িটি দুতলা বিশিষ্ট। আমরা কিন্তু এখন বর্তমানে পিছন দিক থেকে বাড়ির কক্ষে প্রবেশ করলাম। দেখি বাড়িটির কি অবস্থা। বাড়িটির কোনো কক্ষই যেন ছোট নয়, প্রতিটি কক্ষই কিন্তু বিশাল আকৃতির। কক্ষ থেকে ঠিক ডান দিক দিয়ে বের হলে এই বিশাল আকৃতির বারান্দাটি আপনারা বাড়িটির মধ্যে দেখতে পারবেন। জমিদার বাড়িটির ঠিক বারান্দার বিপরীত পাশে এই সিঁড়িগুলো কিন্তু আজও ভালো রয়েছে এবং ছাদের মধ্যে ওঠা যায়। আসুন ছাদের উপর থেকে আমরা দেখে আসি বাড়িটি কতটা সুন্দর।
আপনারা যদি কখনো জমিদার বাড়ির ঠিক ছাদের দিকে উঠেন তাহলে দেখতে পারবেন এর কাঠগোলাপের গাছটি, এবং ইতিহাস থেকে জানতে পারি যে এই কাঠগোলাপের গাছটি নাকি দক্ষিণ এশিয়ার সবথেকে বৃহৎ এবং পুরনো কাঠগোলাপের গাছ। এবং জমিদার বাড়ির এই একতলা বিশিষ্ট ছাদ থেকে আপনারা এর ডান পাশে তাকালে দেখতে পারবেন যে বিশাল আকৃতির কিন্তু একটি পুকুর রয়েছে, যেটিকে বিলও বলা যেতে পারে। ছাদের মধ্যে যে বাঁ পাশে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একপাশে ফেটে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা ওঠা কিন্তু অনেকটাই বিপজ্জনক। জমিদার বাড়িটির ঠিক দ্বিতীয় তলা থেকে পরিবেশটা এতটাই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যটা এতটাই মনোমুগ্ধকর যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চিকন এবং এই ফাটা সিঁড়ির মাধ্যমে আমরা কিন্তু এখন নিচের দিকে চলে যাচ্ছি, এবং নামতেই কিন্তু এই বিশাল আকৃতির এই ভাঙ্গা জায়গাটি দেখতে পারবেন, যেটি আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। জমিদার বাড়িটি কখনো ভ্রমণে আসলে এই দ্বিতীয় তলায় আপনারা কখনোই উঠবেন না, তার কারণে এই সিঁড়িটি পুরোই ফেটে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো করবেনই। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।